বাংলাদেশে ভারতের নিষেধাজ্ঞা এবার জারি, কিভাবে ইন্ডিয়ার বুদ্ধিতে চীন পাকিস্তানও ডুববে, কিভাবে কুপকাত চীন এবং পাকিস্তান, আমি এই জায়গাটা একটু আলোচনায় আসব। দেখো, ট্রেডের বেসিকটা একবার বোঝা উচিত। ট্রেডের বেসিকটা কিন্তু ট্রেড ইজ আ মাল্টি ডাইমেনশনাল অ্যাক্টিভিটি। ওয়েন সেটা ইন্টারন্যাশনাল লেভেলে হয় সেটা আরও মাল্টি ডাইমেনশনাল হয়। 3-4টে দেশের ইনভলভমেন্টে একটা এক্সপোর্ট ইম্পোর্ট বা লজিস্টিক্স টেকেন কেয়ার অফ। তো সেখানে আজকের ডেটে দাঁড়িয়ে বাংলাদেশে যে জিনিসগুলোকে পাঠানো হতো বা অন্য দেশ ইম্পোর্ট করতো বা এক্সপোর্ট করে, এই গোটা অ্যাক্টিভিটিটার সাথে কস্ট এফেক্টিভিটি বলে একটা কথা আছে, ভীষণ ইম্পর্ট্যান্ট। আমি যদি একটা জিনিস 5 টাকায় তৈরি করি, সেই জিনিসটাকে আমি মার্কেটে তবেই 7 টাকা 8 টাকা 10 টাকায় বিক্রি করতে পারবো। যদি একটা জিনিসকে আমি মার্কেটে এতদিন ধরে 10 টাকায় বিক্রি করতাম, সেই জিনিসটাকে সাডেনলি যদি আমি মার্কেটে 25-30 টাকায় বিক্রি করতে যাই, কাস্টমার নেবে না। কারণ কাস্টমার বেস যদি এশিয়ান সাবকন্টিনেন্টে বলো ইজ চায়না অ্যান্ড ইন্ডিয়া। যদিও চায়নার কিন্তু নিজস্ব ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে, সেই ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলো থেকে এবং কস্টিং অত্যন্ত কম এবং সেই জিনিসগুলোকে তারা কিন্তু নিজের দেশে ইউটিলাইজ করে নেয়। কিছু জিনিস আউটসোর্স করতেই পারে। ভারতবর্ষ কিন্তু আস্তে আস্তে সেলফ ডিপেন্ডেন্ট ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি করতে শুরু করে দিয়েছে। সুতরাং এমন একটা ডাইনামিক্স চেঞ্জ হচ্ছে যেখানে বড় বড় দেশরা সেলফ ডিপেন্ডেন্সিতে যাচ্ছে। তখন যদি যে দেশগুলো গ্রো করছে তাদের উপরে ভরসা করে, সেই দেশগুলোর প্রথমেই বোঝা উচিত যে আমাদের এমন একটা নেটওয়ার্ক তৈরি করতে হবে যাতে আমি কাজ পাই। দুটো দেশ থেকে কাজ পেলাম, সেটাকে আমরা লোয়ার কস্টে করব। সেই লোয়ার কস্টের মধ্যে যদি আমরা ম্যানুফ্যাকচারিং কস্ট বাড়িয়ে দিই, লজিস্টিক্স কস্ট বাড়িয়ে দিই, তাহলে অবভিয়াসলি রিটেলিং কস্ট বাড়বে। যখন রিটেলিং কস্ট বাড়বে, তার আগে ডিস্ট্রিবিউটারশিপ বাড়বে, সবই বাড়বে। আলটিমেটলি কি হবে, জিনিসটার দামটা বেড়ে যাবে। দামটা বেড়ে গেলে কি শুরু হয়ে যাবে? কনজিউমার রিফিউজাল শুরু হয়ে যাবে। কনজিউমার রিফিউজাল যদি শুরু হয়, তাহলে কি যে দেশগুলো তোমায় কাজ দিচ্ছে তারা কি তোমাকে কাজ দেবে না। তারা চাইবে ইজিয়ার নেটওয়ার্কে কাজ করতে। আর একটা জিনিস জানবে, ট্রেড কোনোদিন কনফ্লিক্ট জোনে হয় না। ট্রেড ডেভেলপমেন্ট তো ভুলেই যাও। সুতরাং বাংলাদেশ থেকে যেই গার্মেন্টসের কথা তুমি এক্ষুনি বললে, যেটা চলে এসছে ভারতবর্ষে, বিভিন্ন গুজরাটে ফ্যাক্টরি হচ্ছে, মহারাষ্ট্রে হচ্ছে, অমুক তমুক, সেটা কেন? বিকজ দে ট্রাস্ট ইন্ডিয়া অ্যাজ আ টেরিটরি, দে ওয়ান্ট টু ওয়ার্ক দেয়ার। যেখানে একটা সুস্থির পরিস্থিতি থাকবে সেখানে বিজনেস করতেও চাইবেন ব্যবসায়ীরা। কিন্তু বাংলাদেশের যে অশান্ত ছবি, যে বিভিন্ন সময় হয়তো ওয়ার্কারদের উপর ঝামেলা হলো, একদম, কিংবা যেখানে প্রোডাকশন হচ্ছে সেই কারখানা বা সেই জায়গাগুলোতে হয়তো কিছু একটা হয়ে গেল, যেভাবে ভাঙচুরের ঘটনা আমরা দেখেছি। তো এইরকম একটা বাতাবরণ যেখানে রয়েছে, সেখানে ব্যবসায়ীরা ব্যবসা করতেও যাবেন না, কেউ ইনভেস্টই করবে না। নোবডি ইনভেস্ট ইন ডাম্প। কিন্তু এর সঙ্গে পাকিস্তানের কোথায়, সেখানে পাকিস্তানের চাপটা কি হলো ভারতের প্রতি? দেখো, একটা জিনিস বোঝার চেষ্টা করো, বাংলাদেশ ইজ এ টুল। আমি বারবার বলেছি, বাংলাদেশের সাথে ডিপেন্ডেন্ট ডিপ্লোমেসির মধ্যে দিয়ে বহু দেশ আছে যারা চেষ্টা করেছিল ভারতকে এফেক্ট করার জন্য। আজকের ডেটে দাঁড়িয়ে যখন একটা ডাইনামিক্স কিন্তু চেঞ্জ হচ্ছে, সেই ডাইনামিক্সটা চেঞ্জ হওয়ার পিছনে ভীষণভাবে কারণ হচ্ছে ব্রিক্স, সেই ডাইনামিক্সটা চেঞ্জ হওয়ার পিছনে ভীষণভাবে কারণ হচ্ছে বিমস্টেক। এই কারণে যে ডিশিফটটা হচ্ছে, পাকিস্তান আস্তে আস্তে একটা জিনিস বুঝতে পারছে যে ভারতবর্ষের সাথে যে ট্রানজ্যাকশনাল পলিটিক্সটা খেলার চেষ্টা করেছিল বাংলাদেশকে নিয়ে, সেই বাংলাদেশ কিন্তু আস্তে আস্তে ব্যাকফুটে। সুতরাং ম্যানুফ্যাকচারিং, লজিস্টিক্স, এই কোনো জিনিসেই যদি ভারতবর্ষকে আঘাত না করতে পারে, পুরো জিনিসটার লেভি কিন্তু আস্তে আস্তে পাকিস্তানেরও ইকোনমিতে পড়বে। বুঝতে পারছো? সেকেন্ডলি আর একটা অদ্ভুত জিনিস যদি একটু গভীরভাবে দেখো, the aggressiveness within the relationship of ইন্ডিয়া অ্যান্ড চায়না যেটা ছিল, সেটা কিন্তু আজকের ডেটে সেরকম নেই। দুটো দেশই ভীষণভাবে ইকোনমিক্যাল অ্যান্ড ট্রানজ্যাকশনাল পলিটিক্সে বিশ্বাস করছে। সেটা যদি আগামী দিনে আরও বেটার দিকে যাক, যেটা সবাই চায়, যদি বেটার দিকে যায়, তাহলে কিন্তু সবথেকে বেশি সাফার করবে সেই দেশগুলো যারা অ্যালাইনমেন্টে আসতে চায়নি। বাংলাদেশ বা পাকিস্তানের মতো দেশ। অ্যাবসলিউটলি, তুমি অবাক হয়ে যেও না যদি কিছু। আমি এইখানটা একটু আসবো সুভাষিস দা আপনার কাছে। সেটা হচ্ছে এই যে মোহাম্মদ ইউনূসের বারবার চীনে যাওয়া, কোথাও একটা জায়গাটা এইরকম, যেটা বিমস্টেকে তিনি বললেন যে বঙ্গোপসাগরের সীমানাটা তো আমাদের, মানে মনে হলো বঙ্গোপসাগরটা একেবারে ইউনূসের কেনা, মানে সেই কোম্পানির মতন, ওই প্যাকার্স অ্যান্ড মুভার্স কোম্পানি, যেটা মোহাম্মদ ইউনূসের বাবার ছিল, পাকিস্তান প্যাকার্স অ্যান্ড মুভার্স কোম্পানি একটা ছিল, সেই রকম একটা কোথাও তার মনে হলো। এই যে বারবার চীনের সঙ্গে ভারতকে একটা লড়িয়ে দেওয়ার মতন কথোপকথন, যে 7 সিস্টার্স নিয়ে ভাবছি চীনের সঙ্গে ব্যবসা করব, ভারতকে বাইরে রেখে, এটাতে কি কোথাও কোনো লাভ হবে আদৌ? দেখো, বসেদের সবাই তেল দেয়, তো বাংলাদেশকে দোষ দিয়ে লাভ নেই, ইউনূসকে দোষ দিয়েও লাভ নেই। তো উনি ওনারকে বস হিসাবে ধরে হয়তো, তাই জন্য হয়তো একটু চেষ্টা করে ওনাকে একটু অয়েলিং করার। বাট একটা জিনিস বুঝতে হবে, দেখো, ভারতবর্ষ ইজ এ ভেরি রেসপন্সিবল ডিপ্লোম্যাটিক টেরিটরি, সো অ্যাজ চায়না।
আমি চায়নাকে কোনোদিনই বলবো না যে ইরেসপন্সিবল। চায়না জানে চায়না কি চায়, চায়না জানে গ্লোবাল ডিপ্লোমেসিতে তার স্ট্যান্ড কি। ভারত, চায়না, রাশিয়া, আমি বারবার ব্রিক্সের কথা কেন বলছি, বিকজ দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য ফিউচার অফ দ্য গ্লোব। পৃথিবীর ডাইনামিক্স এটা ভীষণ ইম্পর্টেন্ট। সুতরাং ভারত, চায়না জানে দুজনের সাথে কীভাবে ব্যালেন্স করে চলতে হয়। বাংলাদেশ এর নিজস্ব মাইন্ডসেটে এই ম্যাচিওরিটিটাই নেই বোঝার যে ভারত এবং চায়নার মধ্যে যে জিনিসটা ওনারা করাবার চেষ্টা করছে সেটা ওর ক্যাপাসিটিতেই নেই, ক্রেডিবিলিটিতেই নেই। বুঝতে পারছো? ও যেটা চাওয়ার চেষ্টা করছে বা ও যেটা করার চেষ্টা করছে সেই জিনিসটা অ্যাকচুয়ালি ওদের একটা হাস্যাস্পদ স্ট্যাটাসে নিয়ে যাচ্ছে, এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছে যেখান থেকে ও কিন্তু আর ফ্রন্ট ফুটে খেলতে পারবে না। এবার ও বুঝতে পারছে আস্তে আস্তে আমি কিন্তু স্যাংশন গ্রুপে ঢুকছি। ভারত কিন্তু ওয়ান লেভেল অফ স্যাংশনই করেছে, আগের দিন যেটা করেছে ওয়ান লেভেল অফ স্যাংশন। কেন? ভারত জানে ভারতের ট্রেড ইউনিটগুলো বা ট্রেড করিডোরসগুলো বা ইকোনমিক করিডোরসগুলো কোনো রেস্ট্রিকশনস নেই, কোনো এমন জায়গা নেই যেখানে ভারত মনে হবে এবং ব্যবসা করতে চাইবে, করতে পারবে না, এই অবস্থানে ভারত নেই। সুতরাং ভারত জানে দ্য ওয়ার্ল্ড ইজ অ্যা ওপেন মার্কেট ফর দেম। সেকেন্ডলি, একটা জিনিস ভুলে গেলে চলবে না, চায়না অ্যান্ড ইন্ডিয়া বোথ দিস কান্ট্রি হচ্ছে পপুলেশনে ওয়ার্ল্ড লিডার্স। তার মানে কি, কনজামশন মার্কেটে এরা হচ্ছে সাংঘাতিক। তোমার কাস্টমার বা কনজামশন মার্কেট যেটা হচ্ছে সেটা যদি ভীষণভাবে তোমার বন্ধু হয় তার মানে তোমার ব্যবসা আরও বাড়বে, ট্রেড আরও বাড়বে। সুতরাং অ্যাজ এ নেশন তোমাকে প্রথমেই বুঝতে হবে তুমি কাকে চটাচ্ছ, তুমি কনজামশন মার্কেটকে চটাচ্ছ, তুমি কনজিউমার্সদের চটাচ্ছ। যদি কনজিউমারদের চটাও তাহলে তো ট্রানজ্যাকশানই আস্তে আস্তে নিচের দিকে চলে যাবে। ব্যবসা করলে, ধরো আমি তর্কের খাতিরে ধরেই নিলাম বাংলাদেশ কিছু একটা XYZ প্রোডাক্ট নিজের থেকে তৈরি করছে, মার্কেটটা কোথায়, বেচতে তো হবে, সেলটা কোথায় করবে? চায়না, কারণ চায়নার 90% ম্যানুফ্যাকচারিং ইউনিট তারা সেলফ ডিপেন্ডেন্ট, তারা নিজের জিনিস নিজে তৈরি করছে, নিজে বিক্রি করছে, বাকিটা ইন্ডিয়ায় পাঠাচ্ছে, বিভিন্ন দেশ বিদেশে পাঠাচ্ছে। ওয়েল অ্যান্ড গুড, দ্যাট ইজ দেয়ার ট্রেড পলিসি। ইন্ডিয়া সিমিলার মেথোডোলজিতে আজকে ডেটে ঢুকে পড়েছে, বিকজ দ্যাট ইজ মডার্ন ডে ডাইনামিক্স। কিন্তু ইন্ডিয়া জানে ইন্ডিয়ার যা পপুলেশন স্ট্রেংথ আছে সেখানে যাই ফেলবে ইট ইজ লাইক এ ব্ল্যাক হোল, অ্যাবজর্ভ হয়ে যাবে। কত মার্কেটে কত কনজামশন আছে, আমাদের এখানে এত প্রোডাক্ট তৈরি হচ্ছে আজকের ডেটে। সুতরাং বাংলাদেশ বা পাকিস্তান এই দেশগুলোতে যেটা বুঝতে গেলে যে ম্যাচিওরিটিটা দরকার সেটা সাধারণ পলিটিক্যাল লিডারশিপের মধ্যে নেই। বাট আমি অবাক হচ্ছি এটা ভেবে যে যখন এরকম একটা ইকোনমিক মানে কি বলবো একটা পলিসি আন্ডারস্ট্যান্ডিং চলছে চারিদিকে, তখন একটা লোক যে ইকোনমি নিয়েই সারা জীবন ঘাঁটাঘাঁটি করেছে, একটা লোক যে ইকোনমিকে বেস করেই নোবেল প্রাইজ পেয়েছে, পিছে পাক আর যাই পাক, ইকোনমি বেস তো ইকোনমি ছিল, এবং আজকের ডেটে যে নিজে একটা ব্যাংক বা একটা এরম ধরনের ট্রানজ্যাকশনাল ইউনিটের মাথায় বসেছিল বা আছেও, সেই ভদ্রলোকটি কি করে বুঝতেই পারছে না যে ইকোনমি ইজ দ্য প্রায়োরিটি ফর ইন্ডিয়া চায়না রিলেশনশিপ। টেরিটোরিয়াল, ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত বলেছেন এই বিষয়টা ব্রিক্স মুদ্রা নিয়ে যখন কথা হচ্ছিল যে